মধ্যপ্রদেশে একটা গ্রাম ছিল যেটা জঙ্গল আর পাহাড়ের পাশেই ছিল। সেই গ্রামের লোকেরা খুব পরিশ্রমী আর সৎ ছিল। সমস্ত লোকেরা কৃষক আর মজদুর ছিল। গ্রামে প্রত্যেক জায়গায় আনন্দ আর আনন্দ ছিল। পুরো গ্রাম সব সময় খুশি থাকতো। কানহা, ও কানহা, কোথায় চলে গেলে? যাও জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে নিয়ে এসো। সকাল 7টা বেজে গেছে, এখন পর্যন্ত শুয়ে আছো। আরে সবে তো মাত্র 7টা বাজে, এত তাড়াতাড়ি কেন যাব? অন্যদের বাসন ধুয়ে আমি ঘর চালাচ্ছি, আর তুমি বাড়িতেই পড়ে থাকো। যাও বাড়ির বাইরে যাও, আর ততক্ষণ ফেরত এসো না যখন কিছু টাকা রোজগার না করো। কানহা সুমিত্রা দেবীর কথা শুনে বাড়ি থেকে বাইরে বেরোয় আর বাজারে সমস্ত দোকানে কাজ চাইতে শুরু করে। এই বাজারে এত দোকান রয়েছে, কোথাও না কোথাও কাজ তো আমি পেয়েই যাব, না হলে মা আমার অবস্থা খারাপ করে দেবে। কানহা ওখানে দাঁড়িয়ে কাজ খুঁজছিলই, তক্ষুনি সে একটা মিষ্টির দোকান দেখতে পায়। প্রতিদিন একই গন্ডগোল হরিয়া, ভালোভাবে মিষ্টি তৈরি হয় না, দোকানে তুমি সময় করে আসো না, শুধুমাত্র তোমার জন্য আমার কত ক্ষতি হয় তুমি জানো? সেই জন্য তুমি তোমার তলবিতল বা গুটিয়ে এখান থেকে চলে যাও তো। হ্যাঁ, আমি এখানে থাকার জন্য থোড়ি বসে আছি, আমার হিসেব করে দাও, আমি এখান থেকে চলে যাব। এরই লাভ উঠিয়ে কানহা ওখানে চলে যায় আর সেই দোকানদারকে বলতে শুরু করে, সাহেব, যদি আপনি বলেন তাহলে আমি আপনার দোকানে কাজ করব কি? আমি ভালো মিষ্টি তৈরি করতে পারে। যদি আপনি বলেন তাহলে মিষ্টি তৈরি করে দেখাই। হ্যাঁ হ্যাঁ, চলে এসো, দেখাও দেখাও। আমি তোমার মতন পরিশ্রমী ছেলেদের তো খোঁজ করছিলাম। কানহা সেই দিন সেই মিষ্টির দোকানে কাজ করে আর সমস্ত মিষ্টি বানিয়ে তৈরি করে দেয়। দোকানের মালিক এসে কানহাকে বলে ওঠেন, আরে নিয়ে এসো ভাই, কই দেখি তুমি সারাদিনে কি করলে? সকাল থেকে রান্নাঘরে ঢুকেছিলে। হ্যাঁ, আমি এক্ষুনি দেখাচ্ছি মালিক। যেই মাত্র দোকানের মালিক মিষ্টি খেলো, উনি জোরে জোরে বলে ওঠেন, সর্বনাশ করেছে! আরে মিষ্টি এত নোনতা কেন? নিশ্চয়ই এর মধ্যে চিনির বদলে তুমি নুন ঢেলে দিয়েছো। তোমাকে আমি ছাড়বো না, বুঝলে? উনি জোরে জোরে চিৎকার শুরু করে দেন। দোকানের মালিকের হাত ওঠানোর আগেই কানহা ওখান থেকে পালিয়ে যায় আর দূরে গিয়ে শ্বাস নিতে নিতে বলে ওঠে, খুব বাঁচা বেঁচে গেছি আমি, না হলে ওই দোকানদার মেরে মেরে আমার অবস্থা খারাপ করে দিত। ওরে বাবা রে বাবা, আমার সাথে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি বাজারে যেতে পারবো না, ওই মিষ্টির দোকানের লোক আমাকে দেখতে পেলে আমার অবস্থা খারাপ করে দেবে। কানহা ওখানে দাঁড়িয়েই ছিল, তক্ষুনি তার চোখ পড়ে একটা বড় বোর্ডের ওপর, যার মধ্যে লেখা ছিল, এই জঙ্গলে একটা গরিলা রয়েছে, ওর থেকে সতর্ক থাকবে। গরিলা থেকে বাঁচার উপায় জানার জন্য নিচে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। আরে তাহলে কোথায় যাব? সব জায়গাতেই কেউ না কেউ দাঁড়িয়ে রয়েছে। আরে পয়সা না রোজগার করে আমি বাড়িতে যেতেও পারবো না। কানহা নিজের আনা কোড়াল নিয়ে সেই জঙ্গলে চলে যায়। সূর্য অস্ত হয়ে গেছিল আর একটা বড় গাছের কাছে গিয়ে সে সেই গাছটাকে কাটতে শুরু করে দেয়। তক্ষুনি সেই গাছের ওপর থেকে একটা আওয়াজ আসে, কি ভাই, কি খবর তোমার? আর কি বলি, আমার সব ভালো, তুমি বলো। এক সেকেন্ড, এই গলাটা কাটছিল, বাপরে ভূত! তক্ষুনি একটা গরিলা কানহার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আরে কোথায় চললে ভাই তুমি? সেই গরিলাকে বলতে শুনে কানহা ভয়ের চোটে অজ্ঞান হয়ে যায়। আজকালকার ছেলেরা ছোট ছোট কথায় খালি অজ্ঞান হয়ে যায়। গরিলা কানহাকে জল ছিটিয়ে ওঠাতে শুরু করে। কে তুমি? আর তুমি কথা বলতে পারো কি করে? আরে জানোয়ার হয়ে আবার কথা বলতে পারো নাকি তুমি? এসব কি মজা হচ্ছে? আরে শান্ত হও, শান্ত হও। আমি কোনো সার্কাসের গরিলা নয়, নাকি এই জঙ্গলের। আমি একজন অভিশপ্ত গরিলা। আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাও তুমি? আচ্ছা, তোমাকে আমি ফ্ল্যাশব্যাক দেখাচ্ছি, ঠিক আছে? চলে এসো। আজ থেকে অন্তত পক্ষে 20 বছর আগে আমিও তোমারই মতন একজন মানুষ ছিলাম বটে। জঙ্গলে চুরি করতে করতে একজন বৃক্ষ দেবতা আমাকে অভিশাপ দিয়ে দেয়। গজধর, তুই যে কত চন্দনের গাছ কেটেছিস কে জানে।
কত পশু পাখিদের বাড়িঘর ধ্বংস করেছিস তুই সেটাও জানে না। এবার আমি তোমাকে অভিশাপ দিলাম, যতদিন না পর্যন্ত তুমি এই বনের পুজো করে হাজার হাজার লোকেদের খাবার না খাইয়েছো, তুমি এই জঙ্গলে গরিলা হয়ে থাকবে। আমায় ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেই থেকে জঙ্গলের বাইরেও আমি যেতে পারি না, আর না এই জঙ্গলে কেউ আসতে পারে। আর এখন আমিও চলে যাচ্ছি, আর এর বদলে তোমার যা লাগবে আমি দেবো। তাই বুঝি? কিন্তু আমি তোমায় সাহায্য করব কেন? দেখো, তুমিও তোমার জীবনে খুব কষ্টে রয়েছো, আর আমিও রয়েছি। তোমাকে আমার সাথে কাজ করতেই হবে ভাই। তাহলে তুমি আমায় কিছু পয়সা দিয়ে দাও। জঙ্গলের ঠিক সামনেটাতেই একটা হাইওয়ে রয়েছে, ওখানে তুমি একটা ধাবা তৈরি করে দাও। সেই গরিলা কানহার কথা শুনে একটা জাদুই গরিলা ধাবা বানিয়ে দেয়। সেই ধাবা এতটাই ভালো ছিল যে কানহাকে দেখে বিশ্বাসই হলো না। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। মনে হচ্ছে আমাদের সময় পাল্টাতে চলেছে। এই ধাবা থেকে আমি পয়সা রোজগার করব, আর তুমি স্বাধীনতা পাবে। আমরা কাল সকাল থেকে এই ধাবা চালাতে শুরু করে দেব। কিন্তু একটা সমস্যা আছে ভাই। কিসের সমস্যা? আমি লোকেদের কাছ থেকে পয়সা কি করে নেব? আরে তুমি নিতে পারো না, কিন্তু পয়সা আমি তো নিতে পারি। আরে তুমি শুধু ভালো মনে নিজের হাতে তৈরি করা প্রসাদ সবাইকে খাইও, আর তারপর আমি তোমার গরিলা ধাবার দেখাশোনাও করব, আর তার পারিশ্রমিক আমি অনেক পয়সা নিয়ে নেব, ঠিক আছে? তুমি একদম ঠিক কথা বলেছো। কানহা গরিলার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিজের বাড়ি চলে যায়, আর নিজের মা সুমিত্রা দেবীকে সমস্ত কথা বলতে শুরু করে। অনেক দিন বেঁচে থাক বাবু, ব্যাস এখন ভগবানের ইচ্ছায় সব ভালো হোক। ওই গরিলাকে আমার প্রণাম জানাস, বলিস ওর বানানো প্রসাদ আমরাও খাবো। হ্যাঁ অবশ্যই মা, আমি এটা অবশ্যই করব, আর আপনার নাম উজ্জ্বল করব। গরিলা গজধর রান্নাঘরে খাবার রান্না করে। এই কাজটা তো দেখছি খুবই সহজ। খুব ভালো লাগছে, গোটা বনের পুজো করেছি বলে। হ্যাঁ, আমি প্রসাদ তৈরি করা চালু করে দিয়েছি, এখন আমার দারুণ লাগবে ভাই। কিছুক্ষণ পর একটা কার গরিলা ধাবার সামনে এসে দাঁড়ায়। সেই কার থেকে একটা সুন্দর দেখতে ছেলে আর একটা মেয়ে একসাথে বাইরে বেরিয়ে আসে। ওয়াও রাজেশ, মনে হয় এই ধাবাটা কালই তৈরি হয়েছে। আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। চলো ভেতরে যাই। রাজেশ সেই মেয়েটার সাথে ধাবার ভেতরে যায়। আরে কোথায় গেলে ধাবার মালিক? আরে রান্নার গন্ধ দিয়ে কি গ্রাহকদের পেট ভরাবে নাকি? হ্যাঁ, গ্রাহকের কথা শুনে গরিলা যে রান্নাঘরে খাবার বানাচ্ছিল খুব খুশি হয়ে ওঠে। আরে বাহ, প্রথম দিনেই সেবা করার সুযোগ পেয়ে গেলাম বটে। গরিলা রান্নাঘর থেকেই বলে ওঠে, আসছে। পর মুহূর্তেই গরিলা রাজেশের সামনে এসে যায়। কি নেবেন সাহেব? মশলা ধোসা, কচুরি, ঘুগনি, মটরশুটি, তরকারি, লুচি, আলু, কি কি নেবেন? রাজেশ গরিলাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে ওঠে। আরে এ তো গরিলা, আর মানুষের গলায় কথাই বলছে দেখছি। কেন, গরিলার কথা বলারও কি কোনো অধিকার নেই? এখন তাড়াতাড়ি বলো, কি খাবে? আমি কিছু খেতে চাই না। আমি আমার গার্লফ্রেন্ডকে এখান থেকে যেতে দাও প্লিজ। না, তোমাকে এখানে খাবার তো খেতেই হবে ভাই। তক্ষুনি ওখানে কানহা চলে আসে। আরে কি হলো? আপনারা দুজন বলছেন না কেন যে খাবারে আপনি কি নেবেন, আর আপনারা ভয় পেয়ে রয়েছেন কেন? আরে এটা কি ধরনের ধাবা ভাই? গরিলা মানুষের আওয়াজে কথা বলছে। ওরা দুজন সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। তুমি দেখলে কানা, এরা দুজন না খেয়েই এখান থেকে চলে গেল, তাই না? আমি অভিশাপ থেকে কি করে মুক্তি পাবো? আরে তোমাকে দেখে ওরা ভয়ে পালিয়ে গেল, বুঝলে? আমাকে মনে হচ্ছে অন্য কিছু ভাবতে হবে ভাই। তুমি একটা কাজ করো, তোমাকে দেখে এই ধাবার মধ্যে কেউ খাবার খেতে আসবে না। নিজের হাতে গরম গরম ইডলি তৈরি করো, আর সাইকেল করে গিয়ে স্বয়ং গিয়ে গিয়ে খাবার লোকজনকে খাওয়াও। তা হয়তো তুমি ঠিকই বলেছো। এইটুকু বলে গরিলা রান্নাঘরে চলে যায় আর গরম গরম টেস্টি ইডলি বানিয়ে তৈরি করে দেয়, আর মাঝখানে মাঝখানে গানও গায়। কিছুক্ষণের মধ্যেই গরিলা ইডলি নিয়ে সাইকেলে বসে গ্রামের দিকে চলে যায়। গ্রামে 5 বছরের বাচ্চা নিজের মায়ের কাছে জেদ করছিল, মা আমি ইডলি খাবো। আরে কিছুক্ষণ আগেই তো বাজারে তোকে ইডলি খাইয়েছিলাম, তোর পেট কেন ভরছে না?
আমি কিচ্ছু জানি না মা, আমি ইডলি খাবো। আরে কোত্থেকে আনবো তোর জন্য ইডলি? বিকেলবেলা তোর বাবা আসলে তোকে নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত একটু দুধ খেয়ে নে। তক্ষুনি সেই মহিলার কানে গরিলার আওয়াজ চলে আসে, যে সাইকেল দিয়ে এসেছিল। এই যে দিদি, শুনছেন? বাচ্চাটাকে কেন কষ্ট দিচ্ছেন? এই নিন গরম গরম ইডলি, তাড়াতাড়ি বাচ্চার পেটেগুলো ভরে দিন, মানে বলতে চাইছি খাইয়ে দিন। এইটুকু বলে গরিলা ইডলি নিয়ে বাচ্চাটার কাছে আসে। এই নাও, ভয় পেও না, খেয়ে নাও এগুলো। বাচ্চা ভয়ে ভয়ে ইডলি নিয়ে খেতে শুরু করে। ইডলি খেয়ে সে হাসতে হাসতে নিজের মাকে বলে, আরে মা, এই ইডলিটা তো খুবই সুস্বাদু। এত সুস্বাদু ইডলি তো আমি কখনো খাইনি। গরিলা মায়ের দিকে তাকিয়ে বলে, এই নাও দিদি, আপনিও খাও আর ইউনাইটেড কিংগুইং গাও। এইটুকু বলে গরিলা সাইকেল দিয়ে ওখান থেকে চলে যায়। ওখান থেকে কিছুটা দূরে দুটো মদখোর একে অপরের সাথে কথা বলছিল। আরে কালকে রাত্রেবেলা তো আমার বউ আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। যা বলেছিস ভাই, তোর যে অবস্থা আমারও তাই অবস্থা। কাল রাত থেকে আমিও কিছু না খেয়ে রয়েছি। তোর কাছে কিছু পয়সা আছে নাকি? আরে আমার কাছে পয়সা কোত্থেকে আসবে? হ্যাঁ, আমার বউ আমার পয়সা সব কেটে নিয়েছি, আর বলেছে বাড়ির ভেতরে যেন না দেখি, বুঝেছিস? আমার বাবু আমাকে এটাই তো বলেছে, কিন্তু খিদের জ্বালায় আমার অবস্থা খারাপ। ওই দুজন মদখোরের সামনে হঠাৎ করে গরিলা সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে। এমনিতে এই প্রসাদ তোমাদের দুজনকে খাওয়ানোর কোনো অধিকার আমার নেই। এই মুহূর্তে তোমরা পুরোপুরি নেশার মধ্যে তো নেই বটে, কিন্তু তোমাদের মুখ দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে তোমাদের খুব খিদে পেয়েছে। এই নাও ইডলি খাও। আরে আমি এটা কি দেখছি? আরে কখন খেয়েছি, এখনো নেশা কাটেনি দেখছি। হ্যাঁ, আরে সত্যি, এ তো আমাদের সামনে একটা গরিলা রয়েছে। হ্যাঁ, আরে তোমরা আজে বাজে কথা বলা বন্ধ করো না আর সোজাসুজি ইডলি খেয়ে নাও। ওরা দুজন ভয়ে ভয়ে গরিলার হাত থেকে ইডলি নিয়ে নেয়, কিন্তু যেই মাত্র ওরা দুজন ইডলি খেলো, ওদের দুজনের চেহারায় চমক চলে আসে। সেই দিনের পর রোজ এরকমটাই হয়। কানহা ধাবা চালাতো, আর গরিলা কখনো ইডলি কখনো পাপড়ি বানিয়ে সাইকেল দিয়ে লোকেদেরকে গ্রামে গ্রামে গিয়ে ফ্রিতে খাওয়াতো। কিছুদিন পর গ্রামের লোকেদের মনে গরিলার প্রতি ভয় শেষ হয়ে গিয়েছিল, আর এখন বাচ্চা আর বুড়োরা গরিলার জন্য অপেক্ষা করতে থাকতো। একদিন একজন বয়স্ক লোক গরিলার অপেক্ষায় ছিল। এই যে আমার গরিলা বাবা, কোথায় যাচ্ছ তুমি? কখন থেকে না খেয়ে অবস্থা খারাপ করে ফেললাম। তোমার ধাবাতে আমি যেতে পারবো না, কারণ আমি নিরীহ। তক্ষুনি গরিলা সাইকেল দিয়ে ওখানে চলে আসে। তুমি আমাকে ডাকলে আর আমি চলে এলাম। সাইকেলের চেনটা রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল, তাও টেনে টেনে এখানে নিয়ে চলে এলাম। আমার তৈরি করা মশলাদার একেবারে পাঁপড়, একেবারে খেলে ইউনাইটেডের গুণগান করবেন। কখনো কখনো আমি ভাবি, যখন তুমি এখান থেকে চলে যাবে গরিলা, তখন আমার কি হবে। আরে চিন্তা করো না বাবা, আমার যে ঝাবারে তৈরি হয়েছে না, সেখানে আপনার জন্য সারা জীবনের খাবার ফ্রি। আর এমনিতেই তুই আর কতদিনই বা বাঁচবি। গরিলার কথা শুনে বয়স্ক লোকটা হাসতে শুরু করে। গরিলা ওখান থেকে সোজা ধাবায় চলে আসে। তক্ষুনি তার শরীরে একটা আশ্চর্য রকমের পরিবর্তন হয়, আর দেখতে দেখতেই সে গজধরে পরিবর্তিত হয়। আরে মনে হচ্ছে তুমি অভিশাপ মুক্ত হয়ে গেছো। তুমি একদম ঠিক কথা বলেছো ভাই। গ্রামের লোকেদের সেবা করতে করতে আমার তো মনেই নেই যে আমি কবে সংখ্যা 1000 পার করে ফেলেছি। তাহলে এই ধাবা থেকে চলে যাওয়ার আমার সময় এসে গেছে। আরে না, এই ধাবাটাকে আজ থেকে আমরা দুজনেই চালাবো, ঠিক আছে? পার্থক্য শুধু এটা যে আগে আমি গরিলার পোশাকে সাইকেলে করে ডেলিভারি করতাম, এখন আমি গজধর রূপে সাইকেলে করে ডেলিভারি করব। তবে হ্যাঁ, এখন ধান্দাতে যা লাভ হবে তার 50-50 হবে ভাগ। গজধরের কথা শুনে কানহা হাসতে শুরু করে। সেই দিনের পর ওদের দুজনের মধ্যে পাকা বন্ধুত্ব হয়ে যায়।